রামপুর গ্রামের বাইরে একটি ছোট্ট বাড়ি ছিল। সেখানে দুই অনাথ বোন থাকত। কয়েকদিন আগে একটি সড়ক দুর্ঘটনা চাঁদা ও তার ছোট বোন গৌরীর মা বাবাকে তাদের কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছিল। ছোট্ট তুই এই পুরনো ছবিটা বুকে জড়িয়ে কাঁদা বন্ধ কর। মা বলতেন সাহসী বাচ্চারা কখনো চোখের জল ফেলে না। এখন আমাদের এই বাড়িতে থাকার আর কোনো উপায় নেই, কারণ মহাজন বাবার ঋণের বদলে এই বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে। আমাদের এখন চাচার বাড়িতে যেতেই হবে, কারণ এই পৃথিবীতে তিনিই আমাদের শেষ ভরসা। দিদি চাচা কি আমাদের বাবার মতো ভালোবাসবেন? ওই বড় বাড়িতে যেতে আমার খুব ভয় লাগছে, কারণ গতবার যখন আমরা সেখানে গিয়েছিলাম চাচি আমাকে রান্নাঘরে ঢুকতেই খুব বকেছিলেন। তিনি কি আমাদের পেট ভরে খেতে দেবেন নাকি আবার আগের মতোই না খেয়ে থাকতে হবে, যেমন আমরা গত 2 দিন ধরে এই ফাঁকা কুঁড়ে ঘরে ছিলাম? চাঁদা তার বোনের হাত শক্ত করে ধরল এবং দুজনেই ভারী পায়ে চাচার পাকা বাড়ির দিকে রওনা দিল। পথজুড়ে মানুষ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়েছিল, কিন্তু কেউই এগিয়ে এসে তাদের হাত ধরার সাহস করল না। পর দুজন তাদের চাচার বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল। চাচা চাচি, দয়া করে দরজাটা খুলুন। আমরা চাঁদা আর ছোটটি। আমাদের মাথার ওপরের ছাদ কেড়ে নেওয়া হয়েছে, আর আপনাদের ছাড়া কোথাও যাওয়ার আর কোনো পথ আমাদের জানা নেই। আমার ছোট বোনের অবস্থা খুব খারাপ, সে খুব ক্ষুধার্ত। দয়া করে অন্তত আজ রাতটার জন্য আমাদের আশ্রয় দিন। কিছুক্ষণ পর চাচা ও চাচি বাইরে এলেন। আরে তোমরা দুজন আবার এখানে চলে এসেছো। একবার নিষেধ করলে বুঝতে পারো না যে আমাদের বাড়িতে অকারণ লোকের জন্য কোনো জায়গা নেই? তোমাদের বাবা নিজের জমি ঘর জুয়ায় আর ঋণে হারিয়ে দিয়েছেন, আর এখন তোমরা দুজন এখানে আমাদের টুকরোয় চলতে এসেছো? যাও, কোনো অনাথ আশ্রমের পথ ধরো, না হলে এখনই আমি গ্রামের চৌকিদারকে ডেকে আনব। চাচির তিক্ত কথাগুলো চাঁদার কানে গলিত কাঁচের মতো বিঁধছিল, কিন্তু সে হার মানতে রাজি ছিল না। দেখো বাচ্চারা, আমি মানছি তোমরা আমার ভাইয়ের সন্তান, কিন্তু আজকের দিনে দ্রব্যমূল্য এত বেড়ে গেছে যে আমি নিজের সন্তানদের পেটই কষ্টে ভরাতে পারছি। যদি আমি তোমাদের দুজনের দায়িত্ব নিই, তাহলে আমার নিজের সন্তানরা না খেয়ে মরবে। তার চেয়ে ভালো হবে তোমরা শহরে চলে যাও। শুনেছি সেখানে বড় বড় শেঠেরা অনাথ বাচ্চাদের কাজে রাখে। চাচা, আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? আপনার কি সেই দিনটা মনে নেই যখন বাবাজি নিজের পড়াশোনা ছেড়ে আপনাকে শহরে পড়াতে পাঠিয়েছিলেন যাতে আপনি বড় মানুষ হতে পারেন? আর আজ যখন তার সন্তানরা রাস্তায় এক টুকরো খাবারের জন্য কাঁদছে, তখন আপনি আমাদের কাছে মুদ্রাস্ফীতির অজুহাত দিচ্ছেন? রক্তের সম্পর্ক কি এতটাই দুর্বল যে প্রয়োজন পড়লেই রং বদলে ফেলে? এই যে বড় কথা বলা মেয়ে, তুমি কি আমাদের উপকার গুনতে এসেছো না ভিক্ষা চাইতে? চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, না হলে তোমার এমন অবস্থা করব যে সারা জীবন মনে রাখবে। আমাদের বাচ্চারা তোমাদের দেখে ভয় পায়। যাও এখান থেকে, সরে পড়ো আর নিজের ভাগ্য অন্য কোথাও গিয়ে পরীক্ষা এই করো। কথা বলে তারপর চাচা চাচি ঘরের ভেতরে চলে গেলেন। দিদি, আমি তো বলেছিলাম কেউ আমাদের রাখবে না। সবাই আমাদের বোঝা মনে করে, কারণ আমরা অনাথ। এখন আমরা কোথায় যাব দিদি? আকাশে মেঘ জমছে, আমার ভয় করছে যদি বৃষ্টি শুরু হয়। আমার খুব ঠান্ডা লাগছে আর আমার হাত পা নীল হয়ে যাচ্ছে। আমরা কি আজ রাতে মরে যাব? এমন কথা বলিস না আমার গুড়িয়া। যতদিন তোর এই বড় বোন বেঁচে আছে তোকে আঁচড়টুকুও লাগতে দেব না। যদি আপনজনেরা দরজা বন্ধ করে দেয় তাতে কি হয়েছে? ভগবানের দরজা তো সবসময় খোলা থাকে। চলো আমরা ওই পুরনো শিব মন্দিরের দিকে যাই, অন্তত সেখানে কেউ আমাদের তাড়াবে না। এভাবে বলতে বলতে দুই বোন অন্ধকার রাতে সেই পুরনো মন্দিরের দিকে এগিয়ে গেল, যেখানে বাদুড়ের বাসা ছিল আর চারদিকে গভীর নীরবতা ছেয়েছিল। মন্দিরের ছেঁড়া পর্দা দিয়ে ঠান্ডা হাওয়া তাদের শরীর কাঁপিয়ে দিচ্ছিল। দুজন বোন মন্দিরের ভেতরে বসে প্রার্থনা করতে লাগল। হে ভোলেনাথ, আপনি তো সবার রক্ষাকর্তা, তাহলে আমাদের এই অবস্থায় কেন ফেলে দিলেন? আমাদের কি কোনো দোষ ছিল যে আপনি আমাদের মা বাবাকে কেড়ে নিলেন? যদি আমাদের কষ্ট দেওয়াই আপনার ইচ্ছে ছিল, তবে আমাদেরও তাদের সঙ্গে কেন নিয়ে গেলেন না? দেখুন, আমার ছোট বোনটি ক্ষুধা আর ঠান্ডায় দুর্বল হয়ে পড়ছে। আপনার কি একটুও দয়া হয় না? দিদিমা কি ওপর থেকে আমাদের দেখছেন? যদি দেখেন তাহলে তিনি নিশ্চয়ই কাঁদছেন, এই ভেবে যে তার মেয়েরা রাস্তায় ঘুমোচ্ছে। আমার আর এখন ক্ষুধা লাগছে না দিদি, শুধু খুব ঘুম পাচ্ছে। কি একটু ঘুমিয়ে পড়ব?
হয়তো স্বপ্নে মায়ের সঙ্গে দেখা হবে আর তিনি আমাকে অনেক মিষ্টি আর মালাই খাওয়াবেন। না ছোট্ট, তুই চোখ বন্ধ করিস না, শুনছিস তো? জেগে থাক। তুই যদি ঘুমিয়ে পড়িস আমি ভয় পেয়ে যাব। আমি তোকে গল্প শোনাই। দেখ, কাল সকালে আমরা বড় শহরে যাব। সেখানে আমি অনেক কাজ করব, লোকের কাপড় ধোবো, বাসন মাজব আর অনেক টাকা রোজগার করব। তারপর তোকে নতুন জামা আর লাল রঙের চপ্পল কিনে দেব। চাঁদা তার বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার নিজের ভেতরের সাহস তখন ভেঙে পড়ছিল। ঠিক তখনই মন্দিরের বাইরে কিছু শব্দ হলো। চাঁদার হৃৎপিণ্ড জোরে ধড়ফ করতে লাগলো। তার মনে হলো হয়তো কোনো খারাপ শক্তি সেখানে এসে পৌঁছেছে। তখন সেখান দিয়ে পার্বতী আম্মা যাচ্ছিলেন, গ্রামের সবচেয়ে গরিব কিন্তু সবচেয়ে দয়ালু হৃদয়ের মহিলা। তিনি যখন এই নিষ্পাপ বাচ্চাদের কাঁদতে দেখলেন, তখন তার বুকটা যেন ফেটে গেল। আরে আমার বাচ্চারা, তোমরা এই নির্জন মন্দিরে কি করছো? তোমাদের চোখে এত জল কেন? এই দুনিয়ায় কি তোমাদের কেউ নেই যে তোমাদের এমন অবস্থায় ফেলে দিয়েছে? ভয় পেও না, আমি আছি। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। আমার নাম পার্বতী, আমি পাশেরই একটি ঝুপড়িতে থাকি। চলো আমার সঙ্গে, চলো। আজ থেকে তোমরা আর একা নও। আম্মা আমাদের সৎ চাচা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আর আমরা কারো ওপর ভরসা করতে পারি না, কিন্তু আপনার কণ্ঠে মায়ের মতো স্নেহ অনুভব করছি। আপনি কি আমাদের আপনার ঝুপড়িতে একটু জায়গা দেবেন? আমরা আপনার ওপর বোঝা হব না। আমি পরিশ্রম করব এবং আপনার কাজে সাহায্য করব। শুধু আমাদের মাথা গোঁজার একটু জায়গা দিন। তাদের কথা শুনে পার্বতী আম্মার মন গলে গেল। কিছুক্ষণ পর তিনি তাদের নিজের ছোট্ট ঝুপড়িতে নিয়ে গেলেন, যেখানে মাটির চুলায় ধীরে ধীরে আঁচ জ্বলছিল। আম্মা পিতলের থালায় গরম গরম খিচুড়ি পরিবেশন করলেন এবং অনেক স্নেহে দুই বোনকে খাওয়াতে লাগলেন। এই নাও বাচ্চারা, পেট ভরে খাও। আমার ঝুপড়ি ছোট হলেও এখানে ভালোবাসার কোনো অভাব নেই। ঈশ্বর আমাকে কোনো সন্তান দেননি হয়তো, সেই কারণেই আজ তিনি তোমাদের দুজনকে আমার কাছে পাঠিয়েছেন, যাতে আমি আমার বাকি জীবন তোমাদের সেবায় কাটাতে পারি। আজ থেকে তোমরা আমার মেয়ের মতো, আর এটাই তোমাদের নিজের ঘর। আম্মায় খিচুড়ি খুব সুস্বাদু। আমার ক্ষুধা মিটে গেছে এবং এখন আর আমার ভয়ও লাগছে না। আমরা কি সত্যিই এখানে সবসময় থাকতে পারবো? এখানেও কি চাচির মতো কেউ আমাদের ধমক দিয়ে বাইরে বের করে দেবে না? আপনার কাছে এসে আমার খুব ভালো লাগছে আম্মা। আপনি অপরিচিত হয়েও আমাদের যে আশ্রয় দিয়েছেন তা আমি কোনোদিন ভুলব না। কাল সকাল থেকে আমি আপনার সঙ্গে একটু আধটু কাজ করতে যাব এবং আমরা একসঙ্গে পরিশ্রম করব। আমি চাই আমরা এত টাকা উপার্জন করি যাতে আমাদের নিজের একটি ছোট্ট জমি হয় এবং আমরা সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আপনি কি আমাকে শেখাবেন কিভাবে এসব সম্ভব হবে? হ্যাঁ, সোনাকের নয়, কাল সকালে তোমাকে জঙ্গলের সেই গোপন পথে নিয়ে যাব, যেখানে খুব মূল্যবান ঔষধি গাছপালা ও বুনো ফল পাওয়া যায়। গ্রামের মানুষ সেখানে যেতে ভয় পায়, কিন্তু আমি সেই পথগুলো চিনি। আমরা যদি পরিশ্রম করি তবে সেগুলো শহরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে ভালো টাকা রোজগার করতে পারব। শুধু সাহস হারিও না। সেই রাতে চাঁদা ও ছোট বোন অনেক দিন পর নিশ্চিন্তে ঘুমান। তাদের মুখে এক ধরনের শান্তির ছাপ ছিল। পরের সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শান্তি ছিল। পরের দিন সকালে সূর্য ওঠার আগেই চাঁদা ও আম্মা প্রস্তুত হয়ে গেল। চাঁদার মনে নিজের দারিদ্র্য দূর করার এক অদম্য আগুন জ্বলছিল। আম্মা, আজ থেকে আমাদের সংগ্রামের নতুন দিন শুরু হচ্ছে। আমি এত পরিশ্রম করব যে একদিন গ্রামের সেই মানুষগুলো যারা আজ আমাদের দিকে পাথর ছুঁড়ছে তারাই আমাদের সম্মান জানাবে। আপনি শুধু আপনার আশীর্বাদ আমার ওপর রাখবেন। এখন ঠান্ডা কিছুটা কমে গিয়েছিল। ভোরবেলা যখন গ্রামের মানুষ গভীর ঘুমেছিল, তখন চাঁদা আর পার্বতী আম্মা নিজেদের ঝুড়ি নিয়ে জঙ্গলের দিকে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে গেল। ছোটটি বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের দিদিকে দেখছিল। তার চোখে আর ভয় ছিল না, বরং নিজের দিদির জন্য গর্ব ছিল। ছোট, ভয় পাবি না। আমি আর আম্মা দুপুর হওয়ার আগেই ফিরে আসব। দেখিস না আম্মা আমাদের গত রাতে কত সাহস দিয়েছেন। এখন আমাদের কাঁদলে চলবে না, কাজ করতে হবে। তুই শুধু ঝুপড়িটার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিস। আর যদি কোনো অচেনা লোক আসে তাহলে দরজা খুলবি না। আমি তোর জন্য জঙ্গল থেকে মিষ্টি বুনো বেরি নিয়ে আসব। দিদি, তুমি নিজের খেয়াল রেখো।
জঙ্গলে অনেক কাঁটা আর বুনো জন্তু থাকে। বাবা বলতে নাকা মানুষ জঙ্গলে হারিয়ে যেতে পারে, কিন্তু তুমি তো আম্মার সঙ্গে যাচ্ছ। আমি বাড়ির সব কাজ করব এবং চুলোর আগুন নিভতে দেব না। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, কারণ তোমাকে ছাড়া আমার মন লাগে না। চাঁদা তার ছোট বোনকে স্নেহ করে বুঝিয়ে বলল এবং তাকে বাড়িতেই থাকতে বলল। কিছুক্ষণ পর সে আম্মার পেছন পেছন ঘন জঙ্গলের দিকে রওনা দিল। পার্বতী আম্মা তাকে সেই বিশেষ ঔষধি গাছগুলোর পরিচয় করিয়ে দিচ্ছিলেন, যেগুলোর ব্যবসায়ীদের কাছে খুব বেশি দাম ছিল। আম্মাই জঙ্গলটা খুব ভয়ঙ্কর বটে, কিন্তু এখানে প্রতিটি জিনিসের মধ্যেই কিছু না কিছু বিশেষত্ব লুকিয়ে আছে। আপনি আমাকে এই গাছগুলো চিনতে শিখিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমি ভাবছি যদি আমরা একদিনে 2 ঝুড়ি ভরে নিতে পারি তাহলে কি আমরা এত টাকা পাব যে ছোটর জন্য নতুন কাপড় আর কিছুটা চাল ডাল কিনতে পারব? বেটা, পরিশ্রম কখনো বিফলে যায় না। তুমি যে গাছগুলো দেখছ সেগুলো সাধারণ ঘাস নয়, বরং মূল্যবান ঔষধি গাছ। যদি আমরা এগুলো শুকিয়ে শহরের বাজারে নিয়ে যাই তাহলে আমরা যথেষ্ট টাকা পাব। তাই সাহস হারাবি না এবং এই কাঁটাগুলোকে ভয় পাবি না। আমাদের লক্ষ্য আর দূরে নয়। এভাবে কথা বলতে বলতে তারা কিছু শিকড় তুলে জঙ্গলের অন্য প্রান্তে এগিয়ে গেল। ঠিক তখনই চাঁদার নজর একটি পুরনো গুহার পাশে জন্মানো কিছু ঝলমলে শিকড়ের ওপর পড়ল, যেগুলো দেখতে খুবই বিরল লাগছিল। আম্মা, একটু এখানে দেখুন তো, এই শিকড়গুলো কত অদ্ভুত আর সোনালি রঙের লাগছে। আমি আজ পর্যন্ত গ্রামে এমন কিছু দেখিনি। এটা কি কোনো ওষুধি গাছ নাকি স্রেফ কোনো বুনো ঘাস? এর সুগন্ধ তো চন্দনের মতো আসছে। আমরা কি এটাও আমাদের ঝুড়িতে তুলে নেব? আম্মা যখন সেই শিকড়গুলো দেখলেন, তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তার গ্রামের পুরনো রাজবৈদ্যের কথা মনে পড়ে গেল। হে ভগবান চাঁদা, এটা তো স্বর্ণমূল। এটা নাকি 100 বছরে একবারই কোথাও দেখা যায়, আর এর এক ছোট্ট গাটিও সোনার দামে বিক্রি হয়। তোর ভাগ্য সত্যিই খুব শক্তিশালী মেয়ে যে তুই এটা খুঁজে পেয়েছিস। এটা যত্ন করে রেখে দে। এটাই সেই জিনিস যা আমাদের সমস্ত দারিদ্র্যকে শিকড়সহ উপড়ে ফেলবে। এ কথা বলে দুজনে সেই শিকড়গুলো নিজেদের ঝুড়িতে রাখল। কিছুক্ষণ পর চাঁদা আর আম্মা ঝুড়ি ভরে গ্রামের দিকে ফিরছিল। চাঁদার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছিল। ঠিক তখনই পথে সেই লোভী চাচির সঙ্গে দেখা হয়ে গেল, যে নিজের ক্ষেত দেখে ফিরছিল। তার নজর চাঁদার ঝুড়ির ওপর পড়ল। এই কি রে চাঁদা, তুই এই বুড়ির সঙ্গে জঙ্গলে কি করছিস? আর তোর ঝুড়িতে কি এমন ঝলমল করছে? কোথাও তুই জঙ্গলের মন্দির থেকে কিছু চুরি করিসনি তো? অনাথ মেয়েরা প্রায়ই চুরি ডাকাতিতে জড়িয়ে পড়ে। সত্যি কথা বল, না হলে এখনই গ্রামের প্রধানকে ডেকে তোর তল্লাশি করাবো। চাচি, আপনি তো আমাদের পর বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এখন আমাদের ঝুড়িতে কি আছে তাতে আপনার কি? এতে আপনার কি আসে যায়? এটা আমার পরিশ্রমের রোজগার, আর আমি এটা সততার সঙ্গে জঙ্গল থেকে সংগ্রহ করেছি। আমাদের অবস্থায় থাকতে দিন। এখন আপনার কাছ থেকে আমাদের কোনো আশা নেই। আর যে নিজের মেয়েদের অসহায় অবস্থায় ফেলে রেখেছিল, এখন যখন তারা নিজের পরিশ্রমে দাঁড়িয়ে যাচ্ছে তখন তোমার হিংসা হচ্ছে। চলো চন্দা, মায়েদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আমাদের নিজেদের লক্ষ্য পানে এগোতে হবে। এ কথা শুনেই চাচির আগে পা ঠুকে নিজের বাড়িতে চলে গেল। তারপর স্বামী অর্থাৎ চন্দার চাচার কাছে সব কথা বাড়িয়ে চড়িয়ে বলল। চাচা যখন শুনল চন্দা জঙ্গলে কিছু মূল্যবান জিনিস পেয়েছে, তখন তার মনে আবার লোভ জেগে উঠল। শোনো, সেই অনাথ মেয়ে এখন ওই বুড়ির সঙ্গে মিলে ধনী হওয়ার স্বপ্ন দেখছে। আমি নিজের চোখে দেখেছি তার ঝুড়িতে এমন কিছু ছিল যা সোনার মতো ঝলমল করছিল। সে যদি ধনী হয়ে যায় তাহলে সারা গ্রামে আমাদের নিন্দা হবে যে আমরা তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আমাদের এমন কিছু করতে হবে যাতে সব জিনিস আমাদের হাতে আসে। তুমি ঠিকই বলছো। তার কাছে যদি সত্যিই মূল্যবান কিছু থাকে, প্রথম অধিকার আমার, কারণ আমি তার আপন চাচা। কাল রাতে যখন তারা ঘুমাবে আমি তাদের কুঁড়ে ঘরে ঢুকে সেই ঝুড়িটা নিয়ে আসব। ওই অসহায় মেয়েরা আমাদের কী বা করবে? আর ও ই বুড়ি তো নিজেই মৃত্যুর কাছাকাছি, তাকে কে জিজ্ঞেস করবে? এদিকে চন্দার কুঁড়ে ঘরে আনন্দের পরিবেশ ছিল। আম্মা সেই শিকড়গুলো পরিষ্কার করে একটি ঝুড়িতে রেখে দিলেন। চন্দা খুশি হয়ে ছোট বোন গৌরীর দিকে তাকাল এবং বলল, এখন আমাদের ভালো দিন আসছে। কাল আমি আর আম্মা শহরের বড় হাটে যাব এবং এগুলো বিক্রি করে তোর জন্য নতুন লাল জামা
আর অনেক মিষ্টি আনবো। আর আম্মার জন্য একটা গরম কম্বল কিনব যাতে রাতে ঠান্ডা না লাগে। এখন আমাদের দারিদ্র্যের দিন শেষ হতে চলেছে। দিদি, আমার জামা মিষ্টি কিছুই চাই না। শুধু তুমি আর আম্মা সবসময় আমার সঙ্গে থেকো। তুমি যখন জঙ্গলে যাও তখন ভয় লাগে যদি চাচি আবার তোমাকে কষ্ট দেয়। এখন কি আমরা আর কখনো না খেয়ে ঘুমাব না? আমিও কি গ্রামের অন্য বাচ্চাদের মতো স্কুলে যেতে পারবো? আমি পড়াশোনা করে তোমার মতো বুদ্ধিমতী হতে চাই। চন্দার চোখে জল এসে গেল। সে ঈশ্বরকে ধন্যবাদ দিল যে তারা পার্বতী আম্মার মতো সৎ মানুষকে পেয়েছে। কিছুক্ষণ পরে গভীর রাত হল। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ কুঁড়েঘরের বাইরে কারো পায়ের শব্দ শোনা গেল। চাচা চুপিসারে ভেতরে ঢোকার চেষ্টা করছিল যাতে ঝুড়ি থেকে সেই ঝলমলে জিনিসটি চুরি করতে পারে। কে ওখানে? সামনে এসো, না হলে এই জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারব। আমাদের দুর্বল ভেবো না। আমরা অনাথ ঠিকই, কিন্তু নিজের জিনিস রক্ষা করতে জানি। চাচা ভয় পেয়ে অন্ধকারে পালিয়ে গেল। কিন্তু চন্দা তার ছায়া দেখে চিনে ফেলেছিল। সে বুঝল তার উন্নতির শত্রু এখন নিজের আত্মীয়ই হয়ে গেছে। সকালে চন্দা পটলিটা বুকে জড়িয়ে পার্বতী আম্মার সঙ্গে বড় গ্রামের পথে রওনা দিল। আম্মা, কাল রাতের ঘটনা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। আমার মনে হয় ছায়াটা চাচারই ছিল। আমাদের তাড়াতাড়ি বড় গ্রামে গিয়ে এই জড়িবুটি বিক্রি করতে হবে। আর একটু সাহস রাখ মা। পাহাড়ের ওপারেই বড় গ্রাম। সেখানে জমিদার সাহেব খুব সৎ মানুষ এবং জড়িবুটির বড় জ্ঞানী। তারা বড় গ্রামের জমিদার ঠাকুর প্রতাপ সিংহের কাছে গেল। চন্দা বলল, জমিদার সাহেব, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। জঙ্গলের গভীর থেকে কিছু দুর্লভ জড়িবুটি এনেছি। আপনি কি এর সঠিক দাম দিতে পারবেন? আমরা অনাথ, আমাদের খুব প্রয়োজন। এ তো স্বর্ণমূল। বহু বছর পর দেখা যায় এর দাম সোনার থেকেও বেশি। আমি তোমাকে এর বদলে 500টি রূপোর মুদ্রা আর 2 বস্তা শস্য দিতে পারি। টাকা ও শস্য পেয়ে চন্দা বাজার থেকে ঘি, চিনি, ভালো কাপড় কিনল। বোনের জন্য জামা, নিজের জন্য শাড়ি আর আম্মার জন্য গরম কম্বল কিনল। গ্রামে ফিরে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। গ্রামে হাঁটতে হাঁটতে দুজনকে চাঁদার চাচি নিজের জানালা থেকে দেখে ফেলল। তাদের কাছে এত সব জিনিসপত্র দেখে সে অবাক হয়ে গেল। আরে দেখো তো, এই চাঁদা আর ওই বুড়িটা কি দারুণ ঠাটে আসছে। এদের কাছে তো শস্যের বস্তা আছে আর নতুন কাপড়ের পুঁটলিও। আমি বলেছিলাম না, ওই ঝুড়িতে নিশ্চয়ই কিছু দামি জিনিস ছিল। শুনছ? বাইরে গিয়ে দেখো। আমাদের ভাতিজি তো একেবারে মালামাল হয়ে গেছে আর আমাদের খবর পর্যন্ত দেয়নি। এটা কি করে হতে পারে? গতরাতে তো আমি খালি হাতে ফিরে এসেছিলাম। সেখানে তো তেমন কোনো দামি জিনিস পাইনি। মনে হয় এরা কাউকে কোনো মূল্যবান জিনিস বিক্রি করে দিয়েছে। এখন তো সেই টাকা আর শস্য আমার, কারণ আমি এদের আপন চাচা। আমাকে গিয়ে আমার অধিকার চাইতে হবে। আমি এদের এত সহজে আরামে থাকতে দেব না। শেষ পর্যন্ত বড় ভাইয়ের সম্পত্তির উপর প্রথম অধিকার তো আমারই। এদিকে কুঁড়েঘরের বাইরে ছোট বোন গৌরী নতুন কাপড় দেখে খুশিতে চিৎকার করছিল। তার হাসিতে পুরো কুঁড়েঘর মুখরিত হয়ে উঠেছিল। ঠিক তখনই চাচা আর চাচি মুখে ভান করা মমতার ছাপ নিয়ে সেখানে এসে হাজির হল এবং তাদের সামনে দাঁড়িয়ে পড়ল। আরে আমার আদরের চাঁদা, কেমন আছো মেয়ে? সারা রাত তোমার চিন্তায় আমাদের ঘুম আসেনি। আমাদের মনে হচ্ছিল জঙ্গলে তোমার কোনো অনিষ্ট না হয়ে যায়। দেখো, আমরা তোমার আর তোমার বোনের খোঁজ খবর নিতে এসেছি। আর শুনেছি ঠাকুর সাহেব তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছেন। শেষ পর্যন্ত আমরা তো তোমাদেরই আপনজন। সেই টাকা আমাকে দিয়ে দাও। আমি তোমাদের দুজনের নামে জমা করে নিরাপদে রেখে দেব। থামুন চাচি, আর নাটক করবেন না। যখন আমরা ক্ষুধায় কাঁদছিলাম অতক্ষণ আপনার এই মমতা কোথায় ছিল? যখন আপনি আমাদের ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তখন কি আমরা আপনার আপনজন ছিলাম না? এটা আমার আর আম্মার রক্তঘামের উপার্জন। এর থেকে এক দানাও আপনাকে দেওয়া হবে না। আপনি এখনই এখান থেকে চলে যান। চাঁদার এই রূপ দেখে চাচা চাচি হতবাক হয়ে গেল এবং ভয়ে সেখান থেকে চলে গেল। শুনছ, আজ বাড়িতে এক মুঠো শস্য নেই। আমাদের নিজের সন্তানরাও আমাদের ছেড়ে শহরে চলে গেছে আর আমাদের এই অবস্থায় মরার জন্য ফেলে রেখে গেছে। দেখো সেই চাঁদাকে, যাকে আমরা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আজ সে পুরো গ্রামকে শস্য বিলিয়ে দিতে পারে।
আমরা কি সত্যি এত বড় পাপ করেছিলাম যে আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে? তুমি ঠিকই বলছো ভাগ্যবতী। লোভ আমার চোখে পর্দা ফেলেছিল আর আমি নিজের ভাইয়ের অনাথ মেয়েদের উপর অত্যাচার করেছি। আজ যখন আমি ক্ষুধায় কাতর হচ্ছি তখন তাদের সেই রাতের ক্ষুধার যন্ত্রণা অনুভব করছি। আমার মনে হয় আমাদের চাঁদার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে উচিত। সে যদি আমাদের তাড়িয়েও দেয় তবুও প্রায়শ্চিত্ত তো করতেই হবে। আমরা তোমার সঙ্গে যা করেছি তার জন্য আমাদের নরকেও জায়গা হবে না। আজ আমাদের না ঘরে থাকার অবস্থা আছে না খাওয়ার রুটি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। চাইলে আমাদের শাস্তি দাও কিংবা গ্রাম থেকে বের করে দাও, কিন্তু একবার আমাদের আপন ভাতিজি হবার অনুভূতি দাও। আমরা খুব লজ্জিত। হ্যাচাদা মেয়ে, আমার খুব অনুতাপ হচ্ছে। সেদিন রাতে আমি তোমাদের বাসি রুটি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আর আজ আমি নিজেই এক টুকরো রুটির জন্য মোহতাজ। ভগবান আমাদের কর্মের শাস্তি দিয়েছেন। এখন আমরা শুধু শান্তিতে বাকি জীবন কাটাতে চাই। তুমি যদি আমাদের ক্ষমা না করো তবে আমরা বেঁচে থেকেও মরে যাব। দয়া করে আমাদের ক্ষমা করে দাও। চাচা জি চাচি জি, আপনারা বয়সে আমার থেকে বড় আর আমার বাবার সমান। যা হয়ে গেছে আমি তা ভুলে গেছি। মা বলতেন ঘৃণা থেকে শুধু ঘৃণাই বাড়ে, কিন্তু ক্ষমা করলে আত্মা শান্তি পায়। আপনারা কোথাও যাবেন না, আপনারা এই উঠোনেই বাড়িতেই আমাদের সঙ্গে থাকবেন। আর ছোট, দেখো তোমার চাচা চাচি ফিরে এসেছে। এখন আমাদের পরিবার সম্পূর্ণ হলো। আজ থেকে আর কেউ অনাথ নয়। চাঁদার উদারতা দেখে পুরো গ্রাম তার জয়ধ্বনি করল, আর চাচা চাচি তাদের বাকি জীবন চাঁদা ও গৌরীর সেবায় কাটিয়ে দিল।